মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৫৯-এর খ। লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত ০১। কলেজায় খুব বেশি সাহস হয়ে গিয়েছে তোর, তাই না? ঠিক আছে। ডরে একটা স্লিভলেস রেড কালার নাইটি পরে আছে। গো অ্যান্ড অর দ্যাট আই এম কামিং। নাচতে তো পারিসই, সো আজ সারা রাত তোর নাচানাচি চলবে। জাস্ট নাচটা নাচাবো আমি, তাও আবার আমার পছন্দের, আমার ওয়েতে। বান্দির মেয়ে। এহেন শীতল অথচ হিংস্র হুমকির অভিঘাতে রমণীর সর্বাঙ্গ যেন শীতল শিহরণ নেমে গেল। কাপা হাতে তড়িৎ ফোনটা নামিয়ে রাখলো মাহি। বুক ধরফর করছে তার, ভর্ত চোখ দুটো তক্ষুনি এদিক ওদিক ছুটল লুকোনোর জায়গা খুঁজতে। এদিকে ফোনের ওপাশে থাকা রুরমানবের আরেকটাই অধর কোণে ফুটে উঠেছে এক চিলতে বাঁকা হাসির রেশ। হাতে থাকা ফোনটা কপালের সামনে ঠেকিয়েই কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল মুগ্ধ। এর মধ্যে নিস্তব্ধ কামরাটির দুয়ারের দ্বারে সহসা দুবার টোকা পড়ল। রুরমানব ভুরুক্ষেপহীন সেদিকে বসে রয়েছে ঠায়। দরজার ওপাশ থেকে হিমাংশু রায় এতক্ষণে ভদ্র স্বরে প্রবেশের অনুমতি চাইলেন, তবে নিশ্চুপ মুগ্ধ। সুবিশাল শীতাপ নিয়ন্ত্রিত কক্ষটি, একেবারে অর্ধপ্রান্তে বিছানায় রাখা প্রশস্ত একখানা ডেস্ক। সেই ডেস্কের পেছনে চেয়ারে বলিষ্ঠ দেহ এলিয়ে বসে আছে মুগ্ধ। দুবা তুলে রেখেছে ডেস্কের গায়ে, বা হাতের আঙুলের ফাঁকে জ্বলছে জ্বলন্ত সিগার, ফুঁকছে আপন মনে। হিমাংশু রায় দরজার কাছে দাঁড়িয়েই আবারও সময় নষ্ট করলেন না। তড়িৎ দুয়ার ঠেলে সামান্য তত্র পায়ে পদক্ষেপ কক্ষে প্রবেশ করতেই কর্ণঘরে ভেসে এলো রুরমানবের গম্ভীর অথচ রুষ্ট কণ্ঠ। দাঁড়ান। সহসায় থেমে গেলেন হিমাংশু রায়ের ব্যস্ত কদম। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন মুগ্ধের দিকে। মুগ্ধ অবশ্য তার এরূপ দৃষ্টি কোনো তোয়াক্কাই করল না, বরং ধীরে সুস্থে ভঙ্গিতে ডেস্কের ওপর থেকে পা দুটো খানিক নামিয়ে আনলো সে। ঠোঁটের কোণে সিগার চেপে নির্বিকার ভঙ্গিতে উঠে দাঁড়ালো পরক্ষণে। দুহাত গুজলো পকেটে, বলিষ্ঠ দেহে কেবল জড়িয়ে রাখলো কালো রঙের একখানা শার্ট। বুকের সামনের প্রথম বোতাম কেমন হাঁ করে খুলে রাখা সে। এগুলো কিছুটা ধূপধাপ কদমে, প্রতিটা শব্দে স্তম্ভিকতায় ছোঁয়া লেপ্টেছিল। কক্ষে ঠিক বাঁ দিকটায় বিছিয়ে রাখা প্রশস্ত দিভান, যেখানে পূর্বে সাজিয়ে রাখা হয়েছে দাবার কোট। মুগ্ধ কেবল নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে অতঃপর এক প্রান্তে বসল। তা দেখে হিমাংশু রায় ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল সেই এক চিলতে বাঁকা হাসির রেশ। পুরোনো দিনের কথা আর কাটা স্মৃতিচারণ করার উদ্দেশ্যে ধীর পায়ে এগিয়ে এলেন তিনিও। চুপচাপ গিয়ে বসলেন মুগ্ধের মুখোমুখি। দাবার চোখে একবার দুবার দৃষ্টি বুলে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আমি কিন্তু আগের চাইতে অনেক ভালো খেলতে শিখেছি অধীর। ঠোঁট পিষে হাসলো মুগ্ধ। চাললো নিজের মতো চাল, তবে সে চাল ছিল নিত্যন্ত বাচ্চামো চাল। তাও আবার হিমাংশু রায়ের ভাষ্য মতে। হিমাংশু রায় গাল ভরে হেসে চাল চেড়ে বলে ওঠেন, এটা কি করলে? জেনে বুঝে আমায় সুযোগ দিলে, অথচ তুমি চাইলে আমায় আটকে ফেলতে পারতে। নির্বিকার মুগ্ধ তীক্ষ্ণ কুটিল দৃষ্টি তখনও তাকালো খেলায় মত্ত হিমাংশু রায়ের পানে। জমিদার কর্তা এক প্রকার নাচতে নাচতে গুটি চালাচ্ছেন। মুগ্ধের প্রথম চালতেই প্রতিহত করতে অনায়াসে পরক্ষণে উঠে দাঁড়ালেন। নাও এবার চলো। এবারে দক্ষ কৌশলে আঙুল চালালো মুগ্ধ। হিমাংশু রায়ের সদ্য চাল করা গুটির আশেপাশে থাকা আরো কয়েকটা গুটি একসঙ্গে প্রতিহত করলো মাস্টার চালে। এহেন কাণ্ডে হতভম্ব হিমাংশু রায় তড়িৎ দু চোখ ডলে তাকাতেই কোটর পেয়ে একই তিনি যে ফেসে গেলেন বেচারা, ভুল চালের চিন্তায় অতিষ্ঠ। ঠিক তখনই সম্মুখ থেকে শোনা গেল মুগ্ধের গমগমে কণ্ঠস্বর, শুনলাম কাকে নাকি আজকে ছুঁয়েছেন। সহসা কপাল গোটায় হিমাংশু রায়। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় মুগ্ধের পানে, জিজ্ঞাসা করে, মানে কার কথা বলছো? তীক্ষ্ণ দৃষ্টিতে মুহূর্তে যেন তাক করলো মুগ্ধ। মুখবয় সেই চিরচেনা অভিনয় ভঙ্গিমা টেনে শুধালো, জানেন না? সূক্ষ্ম ঢোক গিললেন হিমাংশু রায়। কম্পিত কণ্ঠে কোনো মতে আওড়ালেন, ইয়ে মানে আসতে পারি? দুয়ার প্রান্ত থেকে ভেসে আসা রিনরিনে নারী কণ্ঠে মানবের ধ্বনিতে মুহূর্তে রুরমানবের হুমকির চিন্তা গভীরে যেন ছিটকে বেরিয়ে এসেছে। মাহি ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি এলোমেলো দরজার পানে। দুয়ারে দাঁড়িয়ে আছে নীরু।
মুখবায় গম্ভীর যে ছাপ, দুহাত বুকের কাছে আলগোছে জোড়া করা তার, পরনে বাদামি রঙের চুড়িদার, গলার চারপাশে পেঁচানো ওনার এক প্রান্ত বাতাসে মৃদু চাপড়ে দুলছে যেন, কোমর পেরিয়ে হাঁটু ছুঁই ছুঁই করা ঘন কেশগুচ্ছ বাতাসের তালে দুলে উঠেছে বারংবার। রমণীর কাজল কালো চোখ দুটো যেন এক গম্ভীর খাদ। অষ্টাদশীর এহেন ভুবন মোহিনী রূপে এক প্রকার বিমোহিত মাহি বিষময়ে ঘরে বেহুলা নিয়ে তাকিয়ে রইল কয়েকক্ষণ, অথচ তার অনুমতির অপেক্ষায় নীরু এখনো দুয়ার প্রান্তে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে থাকায় এই অনুমতি বেখেয়ালিপনা ঠিক কতক্ষণ স্থায়ী হলো তার হিসাবটুকু বোধগম্য হলো না মাহির। তার থেকে নিজের কিছুটা ইতস্তবোধ বাড়ল না মাহির, তা দেখে ইতস্তবোধ বাড়ল নীরুর। সপ্তদশী ধ্যান ভাঙাতে দিয়েই মৃদু গলাখাকারি নীরবতার দেওয়াল চিরে ভেসে আসে এখন হুটহাট প্রতিশব্দ। চমকে ওঠে মাহি, সম্বিত ফিরে পেতে নিজেকে অমন অন্যমনস্ক অন্য কোনো। খানিকটা লজ্জাবোধ হলো তার, দ্রুত নিজেকে সামলে নিয়ে মুখভয়ে কপট গম্ভীর্য টেনে এনে বলল, আসুন। অনুমতি মিলতেই নীরু তুলতুলে কদমচোরা ধীর পায়ে অগ্রসর হলো। নীরবে কয়েক পা এগিয়ে এসে থমকালো মাহির একদম সম্মুখে। দৃষ্টিতে একরাশ দৃঢ়তা মিশিয়ে নীরের অথচ স্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, অধীর দ্বারার সঙ্গে আপনার কী সম্পর্ক? অসময়ে উত্থাপিত মনে উৎক প্রশ্নটি কানে যেতে মাহির কপালের চামড়ে ফুটে ওঠে গোটা কত সূক্ষ্মভাঁজ। ক্ষীণ হয়ে দীক্ষ দৃষ্টিতে তাকায় বুকের কাছে দুহাত জড়িয়ে গমগমিয়ে প্রত্যুত্তর, তা জেনে আপনি কি করবেন? তৎক্ষণাৎ নীরুর মুখভয় গম্ভীর্য যেন আরো গাঢ় হলো, কণ্ঠে ফুটে ওঠে ভারী দৃঢ়তা। আপনার সঙ্গে কোনো রকম বাকবুকিদণ্ডায় জড়াতে আসিনি আমি, এসেছি কেবল দুটো প্রশ্নের উত্তর জানতে। সপ্তদশীর কপালের ভাঁজ আরো গভীর হলো এই পর্যায়ে। সন্ধিগতে কুঁচকে গেল চোখ, কিছুক্ষণ নীরুর মুখের দিকে স্থির দৃষ্টি তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, প্রথম প্রশ্নটা যেহেতু করে ফেলেছেন তাহলে অপরটাও করে ফেলুন। জবাব দেওয়ার মতো হলে দুটো প্রশ্নের উত্তর একসঙ্গেই না হয় দিয়ে দিব। কথাটুকু শুনে মুহূর্তে স্থির রইল নীরু। কয়েক মুহূর্ত নিষ্পলক দৃষ্টিতে পরখ করলো মাহিকে, অতঃপর কোনো কথা না বলেই ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো সম্মুখে। মাহিকে পাশ কাটিয়ে এক হাতে দূরত্ব ঘুচিয়ে অষ্টাদশীর বিপরীত দিকে মুখ ফিরিয়ে কণ্ঠে অটুট দৃঢ়তার মিশিয়ে উচ্চারণ করলো, অধীরদা লোকমুখে মাফিয়া শ্যাডো মনস্টার নামে পরিচিত। একই সাথে তিনি রাশিয়ার রুশদি কিং। সেদিক থেকে তার ব্যক্তিত্বে নির্দয়তা বড্ড উডিয়ত, স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? থমকালো নীরু, চোখ দুটো বিশাল বিরক্তির ছাপ ফুটিয়ে ঘাড় বাঁকালো সামান্য, ক্রমশ ভারী হয়ে ওঠা কণ্ঠে ফের শুধালো, কেন আজ দুপুরে আপনি বারবার তার নির্দয়তা নিয়ে প্রশ্ন তুলছিলেন? কেন আমার বাবাকে উত্তেজিত করে তুলেছিলেন আপনার একের পর এক উদ্ভট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? কেন কেন কেন? কি সম্পর্ক আপনার অদিতার সঙ্গে? কেন তাকে নিয়ে জানতে আপনার এত কৌতূহল? নিস্তব্ধ ঘরের পরিবেশে আচানক পরিবর্তন নামল। এক গুমট আবেহ আটকা পড়ল যেন বিপরীতমুখী দুটো রমণী। অদ্ভুত হলেও সত্য, দুজনের কণ্ঠে এক মুহূর্তে যেন প্রতিধ্বনিত হলো একজনই, যাকে ঘিরে একে অপরকে ক্রমশ প্রশ্নে হানা দিচ্ছে দুজনের মস্তিষ্কে। এদিকে রাগে দুঃখে কাঁপছে নীরুর সর্বাঙ্গ, চোখ দুটো হয়েছে ছলছল। বিপরীতমুখী রমণী এতক্ষণে মুখ খুলল, ভারী তিরিকি কণ্ঠে বলল, যার সঙ্গে একই ছাদে নিচে থাকছি তাকে নিয়ে কৌতূহল থাকবে না? কাকে নিয়ে থাকবে? তাছাড়া আপনি হয়তো ভুলে গেছেন, অধীর রায় মাফিয়া শ্যাডো মনস্টার হবার পূর্বে সে একজন মানুষ। তিনি মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে নির্দয় হয়ে ওঠেনি, তাকে পৃথিবী নির্দয় বানিয়েছে। আপনার বাবা বানিয়েছে তাকে এমন মানুষরূপী মনস্টার। সহসা শৈল ঘুরিয়ে দাঁড়ায় নীরু, হতবাক কণ্ঠে বলে ওঠে, আপনি জানেন আপনি কি বলছেন? কতটুকু জেনে বুঝে তারপর কতটুকু বলছেন আপনি? অদিতাকে মানুষরূপী মনস্টার বানানোর পেছনে আমার বাবা নয়, বরং দেয় অন্য কেউ। আমার বাবা কেবল দীক্ষিত করেছে অদিতাকে। কিন্তু কথা তথাকথিত শ্লেষোক্ত ভঙ্গিতেই হেসে উঠল সপ্তদশী। তত্র ঘুরে তাকালো তার নীরুর পানে, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসির ছাপ ফুটিয়ে। বাবা মেয়ের কথা বলা, বাবার হয়ে সাফাই গাইবেন, এটাই তো স্বাভাবিক। মুহূর্তে মুখবায়ে ঝাঁজ লেপটে গেল নীরুর, চোয়ালে তুলেছে কটমট শব্দ। রাগান্বিত মানবী কি করতে কি করবে তাই যেন ভাবছে দাঁড়িয়ে। মুখবায়ে
কি ভাবলো কে জানে। পরক্ষণে কোনো রূপ বলা কোয়া ছাড়াই আলগোছে চেপে ধরল মাহি নরম কবজি সন্ধি। এই নাতর্কিত কাণ্ডে ভরকায় মাহি হকচকিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার পূর্বে টান পড়লো তার হাতে। ব্যস্ত নিরু মাহির কবজি সন্ধি আটকে ধরে এগোচ্ছে দরজার দিকে, হাত মোড়াচ্ছে হাতে, ছাড়াতে চাইছে নিচে নরম তুলতুলে সন্ধি, কবজি সন্ধি, অথচ গম্ভীর নিরু কোনো রূপ উদ্বেগ দেখালো না সেদিকে। সে হাঁটছে, এক প্রকার জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মাহিকে। আধো আলোয় বিভোর বিচ্ছ কাছারি ঘর, যার চারদিকে হতে ভেসে আসছে মাটির স্যাঁতসেঁতে গন্ধ। লালচে সুরকীয় ক্ষয়প্রাপ্ত মেঝেতে বিছিয়ে রাখা মস্ত বড় শীতল পাটি, সেটায় আয়েসি করে দু পা একত্রে রেখে বসে আছে এক পৌরা। গায়ে তার মাংস নেই এবং এক ছটাক। সেদিকে চোখ যাবে, সেদিকটাই যেন মিলবে কেবল হাড়গোড়। দুর্বল চোখ দুটোই ছানি পড়েছে পৌরর, ফলে দিন অথবা রাতে খুব একটা পার্থক্য ধরতে পারেন না তিনি। নিরু ব্যস্ত দুটো কদম কাছারি ঘরের সম্মুখে অগ্রসর, তার পিছু পিছু ছুটতে যেন হোঁচট খাচ্ছে মাহি। মাহি নরম তুলতুলে পা দুটো বেচারি শঙ্কিত বিচলিত কণ্ঠে বারংবার আওড়াচ্ছে, কোথায় নিয়ে এলেন আমায়, হাত ছাড়ুন বলছি। শুনল না নিরু, বরং হ্যাঁচকা টানে চলল সম্মুখে। খানিকক্ষণ বাদে এক হাতে কাছারি ঘরের কঠের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে। পিছু পিছু টানল মাহিকেও। বোকা সপ্তদশী ভেতরে কদম রেখে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল তৎক্ষণাৎ। আনমনে আধো আলোয় এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে চোখ দুটো আচানক আটকে গেল তার অদূরে। অদ্ভুত দেখতে পৌরা অবলোকন মাত্রই ভয়ে কেঁপে ওঠে বেচারি, ভয়ে বিচলিত কণ্ঠে চিৎকার করতে যাবে অমনি সম্মুখ থেকে ধেয়ে এলো নিরুর মোলেম হাত, মুহূর্তে চেপে ধরে মাহির মুখ। এহেন কাণ্ডে যার পরনে হতবাক মাহি বিস্ফোরিত দৃষ্টিতে নিরুর পানে তাকাতেই কর্ণ করে ভেসে এলো নিরুর চাপা স্বর, হুস, টু শব্দ করো না, শুধু চুপচাপ শুনে যাও সবকিছু। বোধগম্যহীনের চেয়েও রইল যেন মাহি। মুহূর্তখানেক পার হতেই অদূর থেকে বসে থাকা বৃদ্ধ কেমন কম্পিত কণ্ঠে বলল, কে কে? সহসা জড়সড় ধরে নিরু আলগোছে ছেড়ে দিল মাহির মুখ। ধীর পায়ে গেল পৌরা সন্নিকটে। সহসা জড়সড় ভাব ধরল নিরু, আলগোছে ছেড়ে দিল মাহির মুখ। ধীর পায়ে এগিয়ে এসে পৌরের সন্নিকটে রয়ে শুয়ে নিজ তুলে হাত দুটো দিয়ে আলতো করে চেপে ধরে পৌরার কঙ্কাল প্রায় হাতখানা। ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেশ টেনে শুধালো, আমি ঠাকুমা নিরুপমা। মুহূর্তে যেন পৌরার চোখে মুখে লেপটে গেল এক আকাশম খুশি রেশ। দুর্বল কম্পিত কণ্ঠে কোনো মতে আওড়ালেন, এতদিন পর কি মনে কইরা? রমণ এবার চোখ তুলে তাকালো অদূরে দাঁড়িয়ে থাকা মাহির পানে, চোখের ইশারায় বোঝালো কাছে এসে বসতে। অথচ বোকা মানবীর কি হলো কে জানে, সে কেমন শক্ত মুখে দাঁড়িয়ে রইল ঠায়। এহেন কাণ্ডে ফোঁস করে দীর্ঘ শ্বাস ফেলল নিরু। খানিক বাদে মেয়েটার ওপর থেকে দৃষ্টি সরিয়ে এনে পৌরাকে জিজ্ঞাসা করলো, আমাকে ওই ঘটনাগুলো আরেকবার বলবে ঠাকুমা? ভীষণ ইচ্ছে করছে শুনতে। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে সর্বাঙ্গ ঝাঁকে উঠল পৌরার, নড়ে চড়ে উঠল কালশিটে অধর যুগল। মাথাটা দুধারে নাড়িয়ে বলল, না। বোঝাতে নিরু কেমন গো ধরলো, এক প্রকার নাছর বান্ধনে বলল, বলো না ঠাকুমা, প্লিজ বলো। মেয়ের এহেন নাছর বান্ধার স্বভাব, বরাবরই হার মানে পৌরা। আচ্ছা তাই হলো। তাই তিনি কিয়ৎক্ষণ চুপ থেকে বলতে শুরু করলেন। অদূরে দাঁড়িয়ে থাকা মাহিও শুনতে লাগলো মনোযোগ দিয়ে। 24 বছর আগের কথা, আমি তখন এই জমিদার বাড়িতে কামকাজ করি। শ্যামা যখন মারা গেল তখন। অতীত। শ্মশান জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তবতা। চারপাশে বাতাসে ধূপ ধোয়ানোর গন্ধের সাথে চন্দন কাঠ আর দহমান কাঠের ধোঁয়ায় মিলেমিশে একাকার যেন। একপাশে দর্শন পুরুষ লোকেরা দাঁড়িয়ে আছে, করছে কান ঘোষা। কেউ কেউ শেষ কৃত্যের আয়োজনে ব্যস্ত। পুরোহিত মশাই মন্ত্রচর্চা করছেন। খানিক দূরে আড়ালে কয়েকজন নারী অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে আঁচলে মুখ গুজে কাছে ইন্দুমতি, জমিদার বাড়ির গৃহকর্মী। তার এক হাতে বাচ্চে কপটে ধরে রাখা 6 বছরের একটি নাদুস নাদুস বাচ্চা। বাচ্চাটা কাঁদছে, বারংবার বলে যাচ্ছে, ছাড়ো আমায় দিদা, আমি আমার কাছে যাব। ইন্দুমতি ছাড়ছে না, উল্টো কাঁদতে লাগলো অঝরে।
কান্না গলায় একটুখানি বললেন, অধীর দা ভাই, অমনে আম্মা নাই, আর অমনে আম্মা নাই। শুনল না বাচ্চা অধীর। ওইটুকু নাদুস নুদুস গায়ের অসামান্য ছেদে বাড়াবাড়ি যেন ছুটে পালাতে চাইছে মধ্যবয়সীর হাত থেকে। এরই মধ্যে শ্মশান ঘাটে দাঁড়িয়ে থাকা পুরোহিত মশাই আওয়াজ তুললেন, গমগমিয়ে গলায় উচ্চারিত করলেন, শব্দেহ চিতায় চড়াও। আদেশ পাওয়া মাত্রই পাশে থাকা নিচু খাটিয়া সম্মুখে ছুটল চারজন পুরুষ। ধীরলয়ে মৃত দেহটি শ্মশানে সাজানো কাঠের চিতার উপর তুলে শুইয়ে দিলেন তারা। আলগোছে মুখে হতে সরিয়ে দিলেন কাপড়টুকু। অমনি ভেতরের মাঝে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট অধীর স্তম্ভিত চোখ দুটো সহসা আটকে গেল মায়ের ফ্যাকাশে মুখটায়। মুহূর্তে কান্না ভুলে বেভুলা নেয় তাকিয়ে রইল বাচ্চাটা। তার চোখের সামনে কেউ একজন আগুন দিয়ে এগিয়ে আসতে মায়ের শবদেহের সম্মুখে কেউ একজন বোধহয় ভিড় হতেই বলে উঠল, আরে আরে কি করতাছিস হাবা, মুখাগ্নি তো ছেলে দিবে, তুই দিচ্ছিস কেন লা? আগুন হাতে দাঁড়িয়ে থাকলো চ্যাংড়া ছোকরাটা। আগুন হাতে দাঁড়িয়ে থাকা চ্যাংড়া ছোকরাটা কথাটা শোনা মাত্রই মুখ ভর্তি করে থুতু ফেললো সম্মুখে। অত্যন্ত বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে উঠল, খুনির হাতে মুখাগ্নি, তাহলে তো নরকেও ঠাঁই হবে না এর। সহসা চুপ করে গেলেন ভিড়ের একজন। চ্যাংড়া ছোকরা থোড়াই আর ধার ধারলো কারো। সে কেমন বিরক্তিতে মুখ দুহাত দূরত্বে বাড়িয়েই থেকে সাবদেহের গায়ে প্রকার ছুঁড়ে মারল আগুনের টুকরো। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল চিতার চারপাশ। জ্বলতে লাগলো অপ্সরার নিথর দেহ। তা দেখে বুক কাঁপিয়ে চিৎকার করে ওঠে অধীর। নাদুস নুদুস দেহটা এবার অসামান্য জোরে সকল বাদ ছিন্ন করে ছুটল মায়ের জ্বলন্ত চিতার রূপে। ইন্দুমতি ভরকালেন। অধীরের পিছু পিছু ছুটতে গেলে পেছন থেকে কেউ যেন আটকে ধরল তার হাত। শোনেন সতর্কবার্তা। ওদিকে অধীর ততক্ষণে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে বড্ড কাছে মায়ের। বোধহীনের ন্যায় বাচ্চা ছেলেটা মায়ের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে যেতেই পাশ থেকে পুরোহিত মশাই টেনে ধরেন তার হাত। তবুও অধীর বাঁধহীন। মায়ের অমন জ্বলতে দেখে কাতরাতে কাতরাতে আওড়ায়, আম্মা, আম্মা আমায় দেখে নাও আম্মা, আম্মা আমি যাবো আম্মা, আম্মা আমায় রেখে যেও না, আমারেও সাথে নাও। মুহূর্তেই শ্মশান যেন এক মুহূর্তেই থমকে গেল এহেন দৃশ্যে। কেউ কেউ ছোট ছেলেটার দিকে তাকাচ্ছে এক আকাশসম ঘৃণা দৃষ্টি, আবার কেউ কেউ তাকাচ্ছে অদ্ভুত মায়া নিয়ে। কিয়ৎক্ষণ চললো এইরকম। এমন পার হতে শ্মশানের ভিড় ঠেলে এগিয়ে কিছু নাম না জানা পুরোহিত। তাদের চোখে মুখে সে উপচে পড়া রাগ, চোয়ালের পেশি শক্ত। তারা এসে কেমন গর্জন তুলে লাগে, হায় হায়, ওর মতো টুটটুট নাচনিওয়ালির অপবিত্র দেহ এখানে পোড়াচ্ছে কারা? কারা অনুমতি দিয়েছে পোড়ানোর ওকে? তক্ষুনি ঘাবড়ে ওঠে সকলে। অধীর স্তব্ধ হলে রূপ হুঙ্কারে। শেষকৃত্যের কাজে নিয়োজিত পুরোহিত মশাই খানিক দেরামনা করে এগিয়ে এসে সম্মুখে নতমুখী আওড়ালো, আসলে চুপ, একদম চুপ। এই টুটটুটকে এখান থেকে তুলবি, নয়তো আজকের পর থেকে এই গ্রামের কারো শেষকৃত্যে আমরা উপস্থিত থাকবো না। এবার সিদ্ধান্ত তোদের, তোরা ভেবে দেখ তোরা কি করবি। মুহূর্তে আটকে ওঠে ধর্মপ্রাণ সকলে। একযোগে নিক্ষিপ্ত করলো বেশ কটা ভীতবান। কেউ কেউ সুযোগ পেতে আওড়ালো, ইস, এ কেমন অলক্ষণে কাণ্ডলা, এই কালমুখীর জন্য আমাদের ভোগ করতে হবে এখন এমন। এই এই কে কোথায় আছিস, কলসি ভরে পানি ল, এই কালমুখীর কালনাগিনীরে উঠো। ছি ছি ছি, অপবিত্র হয়ে গেল শ্মশানটা। শ্মশানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেমন অবতের ন্যায় শুনল সকলের কটু বাক্য। ইতিমধ্যে কয়েকজন ছুটে গেছে শ্মশান ঘাট সংলগ্ন পুকুর ঘাটে। কলসি ভর্তি করে পানি তুলছে তারা। ছোট অধীর কি বুঝলো কে জানে, তখনই ঝড়ের বেগে ছুটে এসে আশ্রে পড়লো পুরোহিতের পায়ের কাছে। নরম তুলতুলে হাত দুটো দিয়ে তাদের পা দুটো আঁকড়ে ধরতেই সম্মুখ থেকে আতর্কিত লাথির আক্রমণ বসালো বেচারার বুক বরাবর। মুহূর্তে এক হাত ধরে ছিটকে পড়লো অধীর। বুকের ব্যথায় মুখ কুঁচকে এলেও বাচ্চা ছেলেটা পরপরই কাশতে কাশতে শুধালো,
আমার আম্মাকে আর কষ্ট দিবেন? আর কষ্ট দিবেন না। উনি নির্দোষ। আমার আম্মা খারাপ না। আমি খারাপ না। আমি মারিনি আমার মাকে। বিশ্বাস করুন, আমি না, আমার মা কেউ না। ওরা কথাটা শেষ করা ফুসরত পেল না অধীর। তার আগে একখানা শক্তপোক্ত হাতে সাঁচানো খামচে ধরে বাচ্চাটার ঘাড়ের মাংস ষোলতক। তৎক্ষণাৎ গগনবিদারী চিৎকারে ফেটে পড়ে ছোট ছেলেটা। তার ঘাড়ের ত্বকে নখ দাবিয়েছে কেউ। লোক ঘাটটা তুলতুলে হাড়টা বোধহয় এক্ষুনি ভেঙে দিবে তারা। অসহায় অধীর চোখ মুখ উল্টে তাকালো পেছনে। অমনি মুখের ওপর ঝুঁকে এলো অপরিচিত পুলিশ কর্মকর্তাকে। দাঁত খিঁচে আওড়ালেন তিনি। কি বললি তুই? তুই তোর মাকে মারিসনি? তাহলে কে মেরেছে? ওই টুটটুটকে বল, কে মেরেছে? উত্তর করতে পারল না অধীর। ঘাড়ের ব্যথা ক্রমশ বাড়ছে তার। আমতা আমতা স্বরে সে যে না কিছু আওড়াবে, অমনি পুলিশ কর্মকর্তা পেছন থেকে ধেয়ে এলো। এক্ষুনি পরিচিত এক কণ্ঠ। মিস্টার চ্যাটার্জি, কি করছেন আপনি? সহসা অধীরের ঘাট থেকে চ্যাটার্জি বাবু শরীর ঘুরিয়ে তাকালেন পরক্ষণে। 4 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে বাংলাদেশি ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাহেফি হোসেন। জৌলুস ভরা মুখ, দীপ্তিমান চাহনি তার। তিনি গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে থাকতেই ছোট অধীর এক প্রকার হামাগুড়ি দিয়ে ছুটলেন সেথায়। এক হাতে তাকে চেপে রেখেছে বুক। কাঁদতে কাঁদতে এসে তুলতুলে হাত দুটো দিয়ে ইস্পাত দিল। মানবের পা স্পর্শ করতে গেলে পিছিয়ে গেলেন তাইফি হোসেন। ছোট অধীরে পর্যায়ে মুখ তুলল। অশ্রুসিক্ত চোখ দুটো একত্রে তাক করলো গম্ভীর মুখী তাইফি হোসেনের দিকে। কণ্ঠে একরা সশয়তের ঢাল আওড়ালো। কি করলেন আঙ্কেল? কেন করলেন? আপনি তো জানতেন আমার আম্মা নির্দোষ। আপনি বলেছিলেন আমার আম্মা কিছু হবে না। আপনি ছিলেন সেখানে, আপনি ছিলেন ওই ঘরে। আঙ্কেল, আঙ্কেল কি করেছেন আপনারা আমার আম্মার সাথে? আমি দেখেছি আপনারা সবাই আমার আম্মার ওপরে ছিলেন। আমি দেখেছি আপনি আমার আম্মার বুকে গুলি। তখনই ঝড়ের বেগে তাইফ হোসেনের শক্ত হাতে জোরালো থাবে এসে আক্রোশে বসলো অধীরের নরম চোয়ালে। মুহূর্তে আটকে ওঠে অধীর। চোয়ালের ব্যথায় ডুকরে উঠল। কর্ণধার হতেই তাইফি হোসেন কটমট কণ্ঠ। তুই মেরেছিস তোর মাকে? বিস্ময়ের চোখগুলো গোল হয়ে গেল অধীরের। চলচলে কর্নিশ বেয়ে টুপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। তা বোধহয় নরম করতে সক্ষম হলো না তাইফি হোসেনের রুড়ো হাতের মানবকে। তিনি বরং জাগিয়েই বললেন, কিছু দেখিসনি তুই? মনে থাকবে কিছু দেখিসনি। খুনের দায়ে তোকে যখন কোর্টে তোলা হবে তখন বলবি তোর মায়ের চরিত্র ভালো ছিল না, অনেকের সঙ্গে অগাধ মেলামেশা ছিল, তাই তুই এসব সহ্য করতে না পেরে তোর মাকে মেরে দিয়েছিস। তুই বাচ্চা মানুষ, তুই এসব স্বীকার করে নিলে তোর শাস্তি খুব বেশি দিন হবে না। ছোট হৃদয়টা এক প্রকার দুমড়ে মুচড়ে গেল অধীরের। দেহটা ব্যথা যেন বেমালুন ভুলে গেল বাচ্চাটা। মুখের সামনে পৈশাচিক চিকে রূপখানা গেঁথে গেছে অন্তরে। সে কেমন অনুভূতি শূন্য নেত্রে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তদিমধ্যে পেছন থেকে শোনা গেল স্থায়ী হইচই। তাইফি হোসেন সুযোগ বুঝে ছেড়ে দিলেন অধীরের চোয়াল। মেরুদণ্ড সোজা করে বাচ্চাটাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতে পা বাড়ায় বোধহয় খানিক। অমনি পেছন থেকে ছোট্ট অধীর গমগমিয়ে গলায় ডাকলো, তাইফি হোসেন। থমকে দাঁড়ালো তাইফি হোসেন। বলিষ্ঠ ঘাড়খানা সামান্য বাঁকিয়ে ফিরতে অধীরের ছেড়ে একখানা ইট এসে আছড়ে পড়ল। আঘাত হানলো তার কপালে। মুহূর্তে চিড়ে গেল কপালের চামড়া। ক্ষতস্থান বেয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো উষ্ণ রক্ত। আহত বাক্যটি একবার চেপে ধরেছে তাইফি হোসেন। তার আঙুলের ফাঁক গলিয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ছে রক্ত। ব্যথায় তখনই কুঁচকে নিল মুখ। ধীরলয়ের সম্মুখে তাকাতে দেখলো ছোট অধীর দাঁড়িয়ে আছে শটান ভাবে। দোয়াতে মুষ্টিবদ্ধ করা গোলগাল মুখখানি চলে শক্ত তরিতে ছুটে শান্ত অথচ নীরব কিছু বাক্যবান। আজকের দিনটা মনে রাখবেন তাইফি হোসেন। আপনার সাথে আমার আবারও দেখা হবে, কথা দিচ্ছি আবারও দেখা করব আমি, বলে হুট করে বাঁকা হাসে অধীর। তাইফি হোসেন কেবল নীরব হয়ে দেখে গেলেন ছোট্ট ছেলেটাকে। এরই মধ্যে শ্মশানের চারপাশ থেকে একযোগে ছিটানো হলো পানির ঝামটা। অধীর থমথম এবার। সন্দিগ্ধ চোখে অদূরে তাকাতে বুক কেঁপে ওঠে তার। ওই যে চোখের সামনে তোলা হচ্ছে আতপুরা মায়ের লাশ। দেহটার অস্তিত্ব ঠিক নেই।
কাপড়ের পরিশ্রেষ্ঠ ঝলসে গেছে বহু আগে, নগ্ন নগ্ন খসে গেছে শরীরের প্রতিটা অংশ উন্মুক্ত। ইস, সে কি বিভৎস দৃশ্য! তবুও নিজেকে সামলাতেই চিৎকার দিয়ে উঠে বলল, আম্মা, আমার আম্মারে ঢাকো, ঢাকো আমার আম্মারে। শুনল না কেউ, ধার ধারল না তীব্র বিভৎস সবের। মানুষ এগিয়ে এসে যাচ্ছে ভাবতেই ধরতে নগ্ন অপ্সরাকে। এই দৃশ্য আর সইতে পারল না অধীর। তক্ষুনি ছুটল সেদিকে। পথিমধ্যে ফের একখানা শক্তপোক্ত হাতে সাঁচানো লাথি বসালো বাচ্চাটার বুক বরাবর। এরূপ আতর্কিত আক্রমণের প্রবাহে সহসা ভিড় ঠেলে পেছনে ছিটকে পড়ে অধীর। দুহাতে চাপড়ে ধরল বুক। বুকে মাত্রাতিরিক্ত ব্যথায় ছটফটিয়ে ওঠে নিষ্পাপ শিশু। এবার মুখ গহ্বর থেকে অঝরে ঝরতে লাগলো লৌহ। সে কাশছে ভীষণ। সম্মুখে নির্দয় মানব তখন গটগটিয়ে গিয়ে সে আচানক পা তুলল নাদুস নুদুস বাচ্চাটার গায়ে। নিজের বুট জুতা পরা পাঠানো বাচ্চাটা পেট বরাবর পিষে দিতে কটমটিয়ে বলল, বেশ্যার ছেলে আর কতটুকু ভালো হবে? মা নিজেরটা বেঁচে খেয়েছে, ছেলে বড় হলেও তাই করবে। শত হলেও কলকাতার বিখ্যাত নাচনিওয়ালির ছেলে বলে কথা। তোর মাকে এক নজর দেখার জন্য পুরো কলকাতা মুখিয়ে থাকতো জানিস। আজ না হয় তারা মন ভরে তোর মাকে দেখুক, হোক না সে বিবস্ত্র, তাতে কি, সুন্দরী তো। কাতরাতে কাতরাতে অধীর নিঃশ্বাস আটকে যাবার জোগাড় তার। তদিমধ্য সম্মুখে নির্দয় কলকাতা ডিসি সাহেব ফের জোরালো লাথি বসালো তলপেটে। মুহূর্তে এবার বিকট চিৎকারে জ্ঞান হারাবে এমন দশা অধীরের। চোখ বুজে আসতেই চাইল তার, তবে শেষবার তার ছলছল চোখ দুটো কেবল দেখে গেল ইহসান দূরত্বে দাঁড়িয়ে দেখছে তা। এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা পাথর সম মানব তাহেফ ইহসান। বর্তমান মলিন আঁচলের তলায় সিক্ত চোখ দুটো মুছে যাচ্ছে পৌরা ইন্দুমতি। যতবার অতীতের ঘটনাগুলো মনে করে ততবার নিজেকে সামলাতে ব্যগ্র হতে হয় তার। সম্মুখে বসে আছে নীরু, কাঁদছে, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলেছে বেশ। এরই মধ্যে দুয়ার প্রান্ত হতে ভেসে এলো কারো ধপ করে জমিনে বসে পড়ার শব্দ। মুহূর্তে আটকে ওঠে পৌরা, হকচকিতে নীরু তড়িৎ সন্দিগ্ধ দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকাতে দেখলো মাহি কেমন বিধ্বস্তে নেই বসে আছে জমিনে। কাঁপছে তার ক্ষুদ্র বদন। ভরকায় নীরু সহসা ছুটে এসে দুহাতে আঁকড়ে ধরে কম্পিত রমণীকে। ধীর কণ্ঠে শুধায়, কি হয়েছে আপনার? মাহি কাঁপছে কেবল, ঠোঁটের ডগা বাকশূন্য। নীরু বধিনে নেয় চেয়ে আছে কেবল। দু হাত ধরে রাখা সপ্তদেশের ক্ষুদ্র বদন সামান্য ঝাঁকিয়ে ফের বলল, আপনি ঠিক আছেন? কাঁপছেন কেন এভাবে? শুনবেন না বাকি কথা? তরি দুধারে মাথা নাড়ায় মাহি, ভয়ার্ত কণ্ঠে অস্ফুটভাবে আওড়ায়, না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর শুনতে পারবো না। এবার চোখ দুটো কুঁচকে নেয় নীরু। আত্মসম্মানে নিগুড় হয়ে শক্ত মুখে বলে ওঠে, কেন শুনবেন না? আপনি তো তখন বলেছিলেন না আমার বাবা এসবের জন্য দায়ী। অথচ আমার বাবা না থাকলে অধীর আজ বেঁচে থাকতো না। অধীর রায়ের রাক্ষস সবার পেছনে একমাত্র দায়ী ওই জানোয়ার লোকগুলো, যার মধ্যে সবার প্রথমে আসে তাইফিওসার নামক ওই জানোয়ারটা। না না, ওনাকে গালি দিবেন না, বকবেন না ওনাকে। আমার রমণীর রূপ দিশাহীন বাক্যে কপাল গোটায় নীরু। সন্দিগ্ধ কণ্ঠে বলে, একটা রেপিস্টকে বকবো না? সে তো একটা জানোয়ার। দয়া করে চুপ করুন, আমি সহ্য করতে পারছি না। কেন সহ্য হচ্ছে না? তার মতো একটা কারণ তাইফ হোসেন আমার বাবা।